শুভ সকাল বন্ধুরা, মিটু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। ব্রেকফাস্ট নিয়ে একদম হাজির হয়ে গেলাম, মানে সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। আর তারপর থেকে স্টেপ বাই স্টেপ আমি সংসারের সমস্ত কাজ কিন্তু এইভাবে সামলাই, সেই সমস্তটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আশা করছি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার পাশেই থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টস করে অবশ্যই জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। তোমরা আমাকে অনেকেই বলো, বিশেষ করে মৌসুমি, অনন্যা, এরা আমাকে কিন্তু সব সময় বলো, দিদি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিজে ভালো ভালো খাবার যেগুলো পছন্দ করো সে রান্নাগুলো করে খাও। তো আমি চেষ্টা করছি বন্ধুরা, একটু একটু করে কিন্তু সেই জায়গাগুলো থেকে সরে এসে তোমাদের কথা অনুযায়ী ভালো থাকার। আর তাই চলে আসলাম সকালবেলা হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট নিয়ে। আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি, রাজস্থানে যে ফ্যামিলি কোয়ার্টারে এসে আমি যখন পৌঁছালাম তারপর থেকে কিন্তু কোনো রকম জলের সমস্যা আমার আর ছিল না। বেশ কিন্তু ভালোই ছিলাম, অ্যাভেলেবেল ছিল জল। তার আগে বলে নিই, যে 2 মাস আমি বাইরে ভাড়া ছিলাম তখন কিন্তু আমার হাজব্যান্ড সে 2 মাস কোনো রকম ডিউটি জয়েন করেনি, কারণ আমাকে সে একা রেখে কিভাবে যাবে, সে কিন্তু আমার সাথেই ছিল। তোমাদেরকে এটাও বলেছি যে যে বাড়িতে আমি ভাড়া ছিলাম সেখানে কিন্তু মাত্র 2টো ফ্যামিলি আমরা ছিলাম, আর সেই কারণেই ও জয়েন করেনি। যাই হোক, যেদিন এসে ঢুকলাম কোয়ার্টারে তার পরের দিন থেকেই কিন্তু ও ওর চাকরিতে জয়েন করলো। একদম সকালবেলা উঠে কিন্তু ওদের এক্সারসাইজ মানে পিটিতে যেতে হয়। তারপর ও চলে আসতো, হয়তো 1 ঘন্টা এক্সারসাইজ করে তারপরে এসে ও ব্রেকফাস্ট করে আবার ডিউটি যেত। 2 থেকে 2.5 ঘন্টা করে আবার চলে আসতো। আবার দুপুরে শুয়ে 3টে, 3:30 এই সময় ওদের কিন্তু আবার যেতে হয়। তো যেত, গিয়ে সন্ধ্যে 7টা, 7:30 কি 8টার মধ্যে চলে আসতো। আর রাজস্থানে জানো তো সন্ধ্যে কখন হয়? প্রায় কিন্তু 8:30, 9:45 ওই সময়। আর আমার হাজব্যান্ড প্রায় 8টার মধ্যেই চলে আসতো, বিকেল থাকতো কিন্তু তখন। ও আসলে আমরা দুজনা মিলে ঘুরতে যেতাম, মানে ওই ক্যাম্পাসের ভেতরেই। কখনো কখনো ও কিন্তু সাইকেলে করে আমাকে রাজস্থানের মরুভূমি দেখাতে নিয়ে যেত। দুজনে মিলে খুব আনন্দে কিন্তু দিনগুলো কাটছিল। প্রত্যেক দিন আমাকে বলে রাখতো যে আমি আসব, তুমি রেডি হয়ে থাকবে। আর তখন ওই সাইকেলটা নিয়ে দুজনে মিলে আশেপাশের জায়গায় ঘুরতে চলে যেতাম। তখন তো ওখানে বাইক, স্কুটি কিছুই নেই, আর এখানকার মতন কিন্তু অ্যাভেলেবেল গাড়ি নেই। তোমাদেরকে আগেই বলেছি, ওখান তোটা বর্ডার এলাকা, খুব গাড়ি কিন্তু কম থাকে। চারিপাশে শুধু মরুভূমি, আর গাছপালা একদমই নেই। আর ওখানে কোনো কিন্তু পশু পাখি নেই, সমস্তই কিন্তু উট। প্রচুর উট দেখেছি ওখানে। তবে বন্ধুরা, উটের গায়ে কিন্তু ভীষণ বাজে একটা স্মেল। সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তাম দুজনাই। হালকা ছিলাম, আমি তো তখন অনেকটাই রোগা ছিলাম, আমাকে কিন্তু আরামসে নিয়ে চলে যেত। এখন অবশ্য মোটা হয়ে গিয়েছে বলে না, আমাকে কিন্তু অনেক কথা শোনায়, বলছে বাবা সাইকেলে তুললে নাকি আমি ওর সাইকেল ভেঙে যাবে, বেঁকে যাবে, এসব বলে। আর তখন কিন্তু খুব ইজিলি আমাকে নিয়ে চলে যেত সব জায়গাতে। আর সাইকেলে করে যেতে না একটুও লজ্জা পেতাম না, খুব কিন্তু আনন্দের সাথে থাকতাম, কখন আসবে আর দুজনে মিলে বেরিয়ে পড়বো। তবে মাঝে মাঝে কিন্তু ফ্যামিলিদের জন্য ওদের গাড়ি দেওয়া হতো। সপ্তাহে 2 দিন কি 3 দিন ওদের গাড়ি মানে বাস দিত। ডিফেন্সের গাড়িগুলো তোমরা দেখেছো অনেকেই। সেই গাড়িগুলো করে কিন্তু সমস্ত বউরা বিশেষ করে চলে যেত বিকেল হলে ওই যে মার্কেট আছে কাছাকাছি, সেই মার্কেটে। আমরাও কিন্তু অনেকবার গিয়েছি, মানে আমি অন্যান্য বউদের সাথে অনেকবার গিয়েছি। যাই হোক, এইভাবেই চলছিল আমার নতুন সংসার। এর মধ্যে একদিন আমার হাজব্যান্ডের এক বন্ধু তার ফ্যামিলিকে নিয়ে আসবে। সেও বিয়ে করেছিল নতুন, তার বউ আর তার শালা আসছে। তো ফ্যামিলি কোয়ার্টার পায়নি, ঘর ভাড়াও হয়নি, হঠাৎ করে বউ নিয়ে চলে আসলো, কোথায় রাখবে? তাই আমার কোয়ার্টারেই তাদেরকে রাখার বন্দোবস্ত করা হলো 2 দিনের জন্য। আর ওই 2 দিনের মধ্যে তারা ঘর ভাড়া দেখে নেবে বাইরে। আর ফ্যামিলি কোয়ার্টার বললেই পারমিশন কিন্তু পাওয়া যায় না, কিছুদিন টাইম লাগে। যাই হোক, তারা আমার রুমেই থাকলো 2 দিন। আর এই 2 দিনে আমার অবস্থা এমন হয়ে গেছিল, কারণ আমি তো রান্নাবান্না কিচ্ছু জানি না। আর যে বউটি এসছিল সেও আমার বয়সীও, বাচ্চা মেয়ে আমরা তখন, আর আমরা কেউই রান্নাবান্না জানি না। আমি তো ভীষণ ঘাবড়ে গেলাম। অত লোকের ভাত রান্না, মানে আমরা 2 জন ওরা 3 জন, 5টা লোকের রান্না, মানে তখন আমার কাছে হিমশিম অবস্থা। আমি ভাতের ফ্যান ঝরাতে গিয়ে সে ভাতের ফ্যান পুরো পায়ের উপরে ফেলে দিলাম।
পায়ে বিশাল ফোসকা পড়ে গেল। সে নিয়ে মানে নাজেহাল দশা, সারা দিন আমার পা জ্বলে পুড়ে যাচ্ছে, তারপরেও আমাকে রান্না করতে হচ্ছে। সে রান্না যেমনই হোক না কেন, আমাকে তো তাদের রান্না করে মুখের সামনে দিতে হবে। আবার আমি রান্না করতে পারবো না এটা বললেও কিন্তু খুবই খারাপ লাগবে। তারা ভাববে হয়তো যে ওরা এসছে বলে আমি রান্না করতে চাইছি না, সেটাও করা যাবে না। ভালোবাসাও দেখাচ্ছি, আবার এদিকে সারা দিন সে পা জ্বলনি আর কিছুতেই কমছে না। আলু থেতো করে সেই রস দিয়েছি, তাতে কিছুটা কমেছিল, ফোসকাটা পড়েনি, কিন্তু জ্বালাটা ছিল প্রচুর সময় জুড়ে। আমি ভীষণ কিন্তু কষ্ট পেয়েছি। যাই হোক, তবুও তাদেরকে কিন্তু ভীষণ আন্তরিকতার সাথে 2 দিন রাখার আমি চেষ্টা করেছি। বন্ধুরা, 3 তলার যে দরজা সেগুলো কিন্তু পরিষ্কার করে আমি একদম নিচতলায় চলে আসলাম। তারপর দেখো এই সমস্ত সুইচ বোর্ডগুলোকে আমি পরিষ্কার করছি। এই ছোট্ট সূক্ষ্ম জিনিস, সেগুলো কিন্তু ধরে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তাই আজকে ঠিক করেছি এই নিচতলার সমস্ত সুইচ বোর্ডগুলোকে কলিং দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করব। অযত্নে না খারাপ হয়ে যাচ্ছে, আর অনেক পুরনো হয়েছে, দেখতেও খারাপ লাগছে। আর তার সাথে ফটো ফ্রেমটাকেও কিন্তু মুছে রাখি। আমাদের দুজনের কিন্তু এটা স্মৃতি। একসাথে অনেকটা কাজ যখন করতে পারবে না তোমরা, তখন কিন্তু এইরকম ছোট কাজগুলো একদিনে করে ফেলবে। এইভাবে ম্যানেজ করে কাজ করবে, দেখবে কিন্তু অনেকটা কাজ তোমাদের মনে হবে না, এবং পুরো বাড়ি আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ওরা আমাদের বাড়িতে 2 দিন ছিল, তার মধ্যেই আমার হাজব্যান্ড আর ওই দাদা মিলে ওদের জন্য কিন্তু সিভিলে ওরা রুম ভাড়া নিয়েছে। তারপর ওরা ওদের সমস্ত জিনিসপত্র, মানে ওরা যেদিন এসেছিল কোয়ার্টারে, বাড়ি থেকে বাসনপত্র বিশাল বড় বস্তা এই সমস্ত কিন্তু নিয়ে এসেছিলো। সেগুলো আমাদের বাড়িতেই, মানে আমাদের ঘরেই রেখেছিল। ওই সমস্ত নিয়ে ওরা সিভিলে আমাদের যে বিএসএফের গাড়ি তার নিয়েই কিন্তু ওরা চলে গেল। রাজস্থানে তো মাছ পাওয়া যায় না ভালো, ওখানে কিন্তু মাংস আর ডিম, এই দুটো খাওয়ানো যায় লোকজন আসলে। তবে ওখানকার মুরগির মাংস থেকে খাসির মাংস কিন্তু সস্তা। তবে খাসির মাংস আমার মনে আছে তখন 100 টাকা কিলো ছিল ওখানে। সেই খাসিগুলো কিন্তু খাসি নয়, সেই রাম ছাগল টাইপের বলে না, সেই মাংস। তাহলে বন্ধুরা, লাঞ্চটা করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি বিকেলের দিকে। সেই রাম ছাগলের মাংস খেতে কি যে বাজে, আর প্রেশার কুকারে দিলেও না কিছুতেই সেদ্ধ হতে চায় না, এত শক্ত আর বেস্বাদ। যাই হোক, তাই কিন্তু বেশ কয়েকবার ওখানে খেয়েছিলাম, কারণ মুরগির মাংস ঠিক এরকম আমাদের এখানে যে পাওয়া যায় ওখানে তখন পাওয়া যেত না। এখন হয়তো পাওয়া যায়, দিন বদলেছে, সময় চলে গেছে অনেক। আর জানো তো, ওখানে কিন্তু আমাদের এখানকার মতো সেদ্ধ চাল পাওয়া যায় না, ওখানকার সব আতপ চাল। আর আতপ চাল খেলে না পটি কষে যায়। আমার ভীষণ এই সমস্যা হচ্ছিলো, কিছুতেই বুঝতে পারছিলাম না ওখানে যাওয়ার পর পটির সমস্যা। তো আমাকে বাড়ি থেকে বললো যে তুই সেদ্ধ চাল কোথাও পাস কিনা সেটা জোগাড় কর, তাহলে দেখবি এই প্রবলেমটা থাকবে না। কিন্তু কোথাও পাচ্ছি না। সিভিলে আমাদের যে ক্যান্টিনে সেখানে সমস্তই কিন্তু আতপ চাল, কোনো রকম সেদ্ধ চাল নয়, কারণ নন বেঙ্গলিরা কেউই কিন্তু সেদ্ধ চাল খায় না। যাই হোক, এক জায়গায় খবর পাওয়া গেল যে সেখানে সেদ্ধ চাল পাওয়া যায়, তো সেখান থেকে সেদ্ধ চাল নিয়ে আসলো। আমি ভাত বসালাম, খুশি যে এই চালটা খেয়ে অন্তত শান্তি পাবো। ভাত কিছুতেই হচ্ছে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসিয়ে রেখেছি। কি হলো, ভাত কেন মানে নরম হচ্ছে না। যাই হোক, কোনো রকমে মানে সেদ্ধ একটুখানি হয়েছে, একদম শক্ত চালের মতন, সেটাই খেলাম। পরে ভাবলাম যে হাঁড়িতে বসালে হবে না, প্রেশার কুকারে দিই। 3টে সিটি দিলাম, ভাত খুললাম যখন প্রেশার কুকার, তখন দেখতে পাচ্ছি সেটা চাল অবস্থাতেই রয়েছে। আবার সিটি দিলাম, 12টা থেকে 13টা সিটি দিলাম। দেওয়ার পর ভাবলাম এবার তো নিশ্চয়ই ভাত হয়েছে। বিশ্বাস করো, তখনও শক্ত হয়ে রয়েছে, ভাতের আকার নিয়েছে, কিন্তু সে চাল ভালোভাবে ফুটে যেরকম নরম ভাত হয় সেটা কিন্তু হচ্ছে না। তারপরের দিন 20টা 22টা সিটি দেওয়ার পর সেই চাল থেকে ভাত অবশেষে হয়েছে। আমার কাছে মনে হতো ওই চালটা যেন পাথর, আর সেই পাথরকে আমি প্রেশার কুকারে বসিয়ে সিটি দিতে তারপর হয়তো পাথর থেকে আমি ভাতে পরিণত করতাম। কারণ ওখানে মরুভূমি এলাকা, চাল কিন্তু ভালো চাষ একদমই হয় না। কিন্তু কোনখান থেকে যে আনা হতো ওই চাল সেটা কিন্তু আমি জানতাম না, মানে আমার আজও অজানা ওই চাল কোথায় পাওয়া যায় ভারতবর্ষের। যাই হোক, তারপর কিন্তু আমার স্বাদ মিটে গেল সেদ্ধ চাল খাওয়ার।
আমি আতপ চালই খেতাম। আর ওদের ক্যান্টিনে না ফাইন আতপ চাল, সে এত সরু সরু, খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগতো। আর আমি না একদম এক্সপার্ট হয়ে গেলাম বেশ কিছুদিনের মধ্যেই ওই আতপ চাল রান্না করাটা। আতপ চাল রান্না করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, গলে যায় জলের যদি একটুখানি বেশি কম হয় ব্যালেন্সে তাহলেই। প্রেশার কুকারে অতগুলো সিটি দেওয়ার পরও ভাতটা কিন্তু প্রচণ্ড মোটা ছিল। আমাদের এখানে যে স্বর্ণ চাল বলে সেই স্বর্ণ চালের মতন মোটা। একেতেই ওখানে শুকনো সবজি পাওয়া যায়, সেগুলো রান্না করতাম। রাঁধুনি আমি ওরকমই একদম নির্গুণা, তার উপরে ভাতটা ওরকম মোটা, কিছুতেই না খেতে পাচ্ছিলাম না ওই ভাত। তার জন্য আমি ওই সেদ্ধ চালটাকে কিন্তু বর্জন করে সেই আতপ চালেই আবার ফিরে আসলাম। আর তাতে কিন্তু আমার পটের সমস্যাটা বেড়েই গেল। কি আর করব, বয়সও কম ছিল, যে বাড়ি থেকে চাল নিয়ে যাওয়াটাও কিন্তু এতটা পসিবল ছিল না, কারণ বছরে হয়তো একবার তখন আমরা আসতাম বাড়িতে। আর যখন বাড়ি আসতাম তখন কিন্তু বাড়ি থেকে কিছু শাক সবজি নিয়ে যেতাম 2-1 দিনের জন্য, বেশি দিন তো রাখা যাবে না। যাই হোক, যে সমস্ত শাক মানে পুঁই শাক, তারপরে হচ্ছে পাট শাক, কচুরলতি, এই ধরনের কিছুই কিন্তু ওখানে পাওয়া যায় না। তো এগুলো খেতে ভীষণ ইচ্ছে হতো। দেখো বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এটা কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। আর আমার কিন্তু অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো, তার জন্য কিন্তু অনেকটা তেল জমে গিয়েছিল চিমনির মধ্যে। যাই হোক বন্ধুরা, বেশ সুখে আনন্দে কিন্তু আমাদের দুজনার সংসার রাজস্থানে চলছিল। রান্না পারি বা নাই বা পারি, তাতে কিন্তু কোনো সুখের ঘাটতি ছিল না। এইভাবে চলতে চলতে কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটলো। আর তাতেই না ভীষণভাবে আমি একা হয়ে পড়েছিলাম। তো কি ঘটেছিল ঘটনাটা, সেটা কিন্তু আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর এখন রেডি হয়ে একটু যাচ্ছি দোকানে। আর এটা হচ্ছে মায়ের মন্দির, মা আনন্দময়ী। এই মন্দির আমার বাড়ির কিন্তু খুবই কাছে। সন্ধেবেলাতে সন্ধে আরতি হচ্ছে। এই মায়ের মন্দির কিন্তু আমাদের একদম মেন রাস্তার ওপরে। এখান দিয়ে যত লোকজন যাতায়াত করে সবাই কিন্তু দেখতে পায় একদম রাস্তা থেকেই। আমি জিনিসপত্র নিয়ে চলে আসলাম বাড়িতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে কিন্তু সারাদিনে আমি প্রচুর কাজ করে ফেলেছি, আর সেই সমস্তটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম। শুধু গল্প করলেই তো হবে না, কাজও সংসারে করতে হবে। তাই বন্ধুরা, গল্প আর কাজ দুটোই কিন্তু একসাথে করলাম, আর আমার কিন্তু পরিশ্রম একদম হলো না। যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।